সিএএ তে আবেদন করতে ভিড় বনগাঁর ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। সিএএ সহায়তা কেন্দ্রে ধর্মীয় সার্টিফিকেট নিতে ভিড় জমাচ্ছেন অনেকেই। এই সার্টিফিকেট নিয়েই নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সিএএ ভোটার তালিকায় নাম না থাকলে সিএএ তে আবেদন করতে হবে। সিএএ এর জন্য আবেদন না করলে কোনো রকম সরকারি পরিষেবা পাওয়া যাবে না। তারপরেই দেখা যাচ্ছে সিএএ তে আবেদন করতে ভিড় বনগাঁর ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। সরাসরি চলে যাব, কথা বলবো অনিরুদ্ধ আমাদের সহকর্মীর সঙ্গে। অনিরুদ্ধ, রাজ্য সরকারের এই ঘোষণা যে যাদের নাম কাটা গেছে এসআইআর এ তারা যদি সিএএ তে আবেদন না করেন নাগরিকত্বের জন্য তাহলে কোনো রকম সরকারি পরিষেবা তারা পাবেন না, তারপরে কি এই ভিড়টা বাড়ছে? কি বলছেন যারা এসছেন সিএএ তে নাম লেখাতে? একদমই দেখো মিমি, উত্তর চব্বিশ পরগনা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এই নতুন যে রাজ্য সরকার অর্থাৎ পালা বদলের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে যাদের এসআইআর এর নাম কাটা গিয়েছে তারা যদি সিএএ তে আবেদন না করেন তাহলে সমস্ত রকম সরকারি পরিষেবা থেকে তারা বঞ্চিত হবেন। সেই কারণেই তারপর থেকেই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যে সিএএ ক্যাম্প রয়েছে, সহায়তা ক্যাম্প এবং ধর্মীয় সার্টিফিকেট নেওয়ার জন্য যে সমস্ত সাধারণ মানুষ তাদের ভিড় জমেছে। আমি দেখানোর চেষ্টা করব, এখন রয়েছি যে গদিঘরের সামনে, সেই গদিঘরে রীতিমতন সিএএ সহায়তা কেন্দ্র এবং এই সহায়তা কেন্দ্রেই বলা যেতে পারে ভিড় জমেছে। বিভিন্ন রকম ক্যাম্পে মানুষ এসছে দূর দূরান্ত থেকে, তারা এই ক্যাম্পে যে সমস্ত আবেদনপত্র জমা দিচ্ছেন এবং এখানেই সিএএ এর জন্য আবেদন করা হচ্ছে এবং ধর্মীয় সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফ থেকে সেই ধর্মীয় সার্টিফিকেট নিতেও সাধারণ মানুষের ভিড় জমছে। তারা কিন্তু জানাচ্ছেন যে আগের সরকার তাদেরকে ভুল বুঝিয়েছিল, সেই কারণেই তারা এতদিন আবেদন করতে পারেনি। নতুন সরকার এসে তাদেরকে জানিয়েছে যে আবেদন না করলে অর্থাৎ সিএতে যদি তারা আবেদন না করেন তাহলে সমস্ত রকম সরকারি পরিষেবা থেকে তারা বঞ্চিত হবেন। আমি জানবার চেষ্টা করব যারা এখানে রয়েছেন, এই ফর্ম ফিল আপের কাজ করছেন, তারা এই ভিড়টা লক্ষ্য করছেন। কি বলবেন, মানে হঠাৎ করে এখানে ভিড়টা বেশি বেড়েছে কেন? ভিড় বেড়েছে সাধারণ মানুষ, যেটা সরকার যেমন ঘোষিত করেছে যে যাদের নাম কাটা গেছে তারা সমস্ত সরকারের যেই যেমন পরিকল্পনা যেমন রয়েছে, নানা রকম ভাতা রয়েছে, সেগুলো থেকে বঞ্চিত থাকবে। মানুষ এতে সচেতন হয়েছে, সেই কারণে মানুষ এসে সিএ করার চেষ্টা করছে। সিএ করার পর তারা একটা নাগরিকত্ব সার্টিফিকেট পাবে, তারপর তারা আশ্বাস দিয়েছে যে তারপর থেকে ভাতা তারা পুনরায় পাবে। সেই কারণেই কি ভিড় জমেছে? একদমই, মানে আগে থেকে ভিড় অনেকটাই বেশি, অনেকই বেশি। এই যারা এখানে আবেদন করছে, আমি দেখানোর চেষ্টা করব যে অনেকের আবেদনপত্রের কাজ চলছে এখানে। তারা দূর দূরান্ত থেকে এসছেন, ধর্মীয় সার্টিফিকেট নিচ্ছেন এবং সিএ এর জন্য আবেদনও করছেন। এরকমই রয়েছে। আপনারা কোথা থেকে এসছেন জানাবার চেষ্টা করুন। কোথা থেকে এসছেন? হাবড়া দিয়ে আসছি। হাবড়া থেকে এসছেন? হ্যাঁ। এতদিন কেন আবেদন করেননি? করি না, জানি না, তাই এখন আবেদন করছেন? হ্যাঁ। কি পরিষেবা বন্ধ হয়ে যাবে সেই কারণেই কি আবেদন করছেন? সমস্ত পরিষেবা? হ্যাঁ হ্যাঁ। কি কি রাজ্য সরকার যেটা ওই রাজ্য সরকার যেটা বলছে আমাদের এটা করতে হইবে। এখানে আবেদন করা হচ্ছে। ধর্মীয় সার্টিফিকেট নিয়েছেন? না। ধর্মীয় সার্টিফিকেটও তো নেবেন এখানে? হ্যাঁ হ্যাঁ। একদমই দেখো মিমি, ধর্মীয় সার্টিফিকেট নেওয়া এবং সিএএ তে আবেদন করবার জন্যই দূর দূরান্ত থেকে ভিড় জমাচ্ছে এবং এই সহায়তা কেন্দ্র থেকেই আবেদনের কাজ চলছে। এবং এখানে যারা আসছেন তারাও জানাচ্ছেন যে এতদিন হয়তোবা তারা আবেদন করেননি, তাদের ভুল হয়েছিল, তাদেরকে ভুল বোঝানো হয়েছিল। এখন সেই আবেদন করছেন যাতে সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধা তারা পান, সেই কারণেই তারা আবেদন করছেন। মিমি, ধন্যবাদ। আমরা একবার শুনবো শান্তনু ঠাকুর এই নিয়ে কি বলেছেন। আগের যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট ভুল বুঝিয়ে মানুষকে বিরত রেখেছে যে আপনাদের সিএ করতে হবে না। তারপরে দেখা গেল ভোটার লিস্টে নাম কেটে গেল এবং ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে যে ভোটার লিস্টে নাম যদিও কেটে যায় সিএ অ্যাপ্লিকেশন করলে আবার আপনাদের পুনরায় ভোটার লিস্টে নাম উঠবে। তো সেখান থেকেই বোঝা যাচ্ছে যে মানুষকে ভুল বোঝানো হয়েছে। এখন মানুষ বুঝতে পারছে যে পুনরায় তাদেরকে আবেদন করা দরকার, যে কারণে ভিড় হচ্ছে। যারা বাংলাদেশ থেকে এসেছেন সকলে সি অ্যাপ্লিকেশন করুন। এটা আগেও বলেছি, এখনও বলছি, আগামীতেও বলবো, যত দ্রুত সম্ভব এই কাজটাকে আপনারা সম্পন্ন করুন। যারা ভারতবর্ষে বসবাস করে ওই দেশ থেকে অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, আরও ভিন্ন ভিন্ন দেশ থেকে এদেশে আসে, যাদের এদেশে নাগরিকত্ব নেই, তারা সিএর মাধ্যমে নাগরিকত্ব আপনারা পেয়ে যাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছেন। মানুষ আবার সচেতন হয়েছে। অনুপ্রবেশকারীদের ভরসা আউট, ভয় ইন। গত 15 বছর ধরে ভরসা ছিল বর্ডার পার করা যায়, ভরসা ছিল সব কার্ড পাওয়া যায়, মনের সুখে থাকা যায়, ভারতে ভোটও দেওয়া যায়।
ভরসা জোগাতো কে? অনুপ্রবেশকারীদের ভরসা কি তৃণমূল? তৃণমূল নেতা ধরলেই মিলত সব কার্ড, টাকার বিনিময়ে ভোটার, আধার, রেশন কার্ড। পরিবর্তে ভোট দিতে হতো তৃণমূলকে। অকপট স্বীকারোক্তি অনুপ্রবেশকারীদের। অনুপ্রবেশকারীদের ভরসা আউট, ভয় ইন। গত 15 বছরে ভরসা ছিল বর্ডার পার করা যায়, সব কার্ড পাওয়া যায়, মনের সুখে থাকা যায়, ভারতে ভোটও দেওয়া যায়। সেই ভরসা জোগাতো কি তৃণমূল? অনুপ্রবেশকারীদের ভরসা কি তৃণমূল? তৃণমূল নেতা ধরলেই সব ধরনের কার্ড পাওয়া যেত, টাকার বিনিময়ে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড মিলত। পরিবর্তে ভোট দিতে হতো তৃণমূলকে। অকপট স্বীকারোক্তি অনুপ্রবেশকারীদের। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ কভারেজ। গত 15 বছর ধরে যে ভরসা ছিল সেই ভরসা তো আউট হয়ে গেছে, ভয় ইন হয়েছে। এখন মনে ভয় ঢুকেছে অনুপ্রবেশকারীদের। তো এই যে ভরসা ছিল গত 15 বছরে, কি ভরসা ছিল? আরামসে যেমন মর্জি বর্ডার পার করা যায়, এপারে এসে কার্ড পাওয়া যায়, সব কার্ড, মনের সুখে থাকা যায়, ভারতে ভোটও দেওয়া যায়। কিন্তু এই ভরসা জোগাতো কে? কারা? কিভাবে এত ভরসা অনুপ্রবেশকারীদের? কেন এত জোর দিয়ে তারা বলছেন যে না, তারা এখানে সব কার্ড পেয়ে যেতেন, তারা এখানে ভোটও দিয়েছেন? কারা জোগাতো ভরসা? ভরসা জোগাতো তৃণমূল। কেন এ কথা বলছি? তার কারণ একদম সেই বর্ডার যেখান থেকে এখন বাংলাদেশে ফিরে যাওয়ার হিড়িক শুরু হয়ে গেছে, সেখান থেকেই আমার সঙ্গে রয়েছেন এডিটর ইনপুট কমলিকা। কমলিকা, ভরসা জোগাতো গত 15 বছর ধরে তৃণমূল। দেখো, এটা একেবারেই স্পষ্ট, কারণ যাদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা বেশিরভাগই এই বক্তব্য তারা দিয়েছে, এবং সেটা খুব অবাক করা হলেও এটা এদের কাছে খুবই নর্মাল। এদের বক্তব্য হচ্ছে যে এরা এখানে বিভিন্ন দালালের মারফতে এখানে আসতো, সেখানে তারা থাকতো। বেশিরভাগই এখন যারা আছে এখানে দমদম, রাজারহাট, বিরাটি এইসব জায়গা থেকে, এবং তাদের বক্তব্য একটাই, তাদের বক্তব্য হচ্ছে তারা এখানে থাকতে শুরু করে এবং তারা আধার কার্ড করেন, লক্ষ্মীর ভাণ্ডার পান, স্বাস্থ্যসাথী সমস্তটাই তারা পেত। এবং সব থেকে বড় কথা, তারা বলছে যে এই সব কিছু তারা পেত, এই যে কার্ডগুলো, সেই কার্ডগুলো তাদেরকে লোকাল যারা দাদা ছিল, লোকাল যারা পার্টির নেতা ছিল, তৃণমূলের যারা দাদা ছিল, তৃণমূলের যারা নেতা ছিল, তারা করে দিত। অর্থাৎ যে প্রশ্নটা বারবার উঠছে যে এদের ভরসা কারা ছিল, এই জিনিসটা কিন্তু স্পষ্টভাবে এরা যারা এখানে আসছে, দেখো যখন এসআইআর চলছিল তখন আমি এসেছিলাম, সেই সময়ও এখানে কিন্তু অনেক ভিড় ছিল, এবং সেই সময়ও বেশ কিছু লোক আমাদের বলেছিল যে তারা লক্ষ্মীর ভাণ্ডার পেত। এরা স্পষ্টভাবে বলছে যে তারা 10-15 বছর ধরে আছে, কেউ 8 বছর ধরে আছে, এবং তাদের বক্তব্য হচ্ছে যে তাদের এই ভরসার পেছনে এই সব কার্ড ছিল। এবং যদি মনে করে দেখা যায়, নির্বাচন কমিশন কিন্তু এই সব কার্ডগুলোকে অ্যাকসেপ্ট করছিল না। কেন অ্যাকসেপ্ট করছিল না, এই জিনিসটা কিন্তু স্পষ্ট করছে। কমলিকা, আমাদের যে কথা বলছেন অবাক করার মতো হলেও সে কথা সত্যি। একদম গ্রাউন্ড জিরো থেকে দাঁড়িয়ে কমলিকা বলছেন যে এই মানুষগুলো এখানকার সব সুযোগ সুবিধা পেত, সব রকম কার্ড তারা পেয়েছে, তারা এখানে থেকেছে। কারা দিয়েছে? তৃণমূলে দিয়েছে, তৃণমূলের দাদারা, নেতারা দিয়েছে। নিজের মুখে ক্যামেরার সামনে এই কথা বলছে তারা, শুনুন। তো কি কি ছিল এখানে কার্ড তোমার? এখানে আধার কার্ড, প্যান কার্ড, লক্ষ্মী ভাণ্ডার, ব্যাংকের বই, গ্যাস বই সব ছিল। লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছো? 4-5 বার পেয়েছি। আর এই যে কার্ডগুলো তৈরি হয়েছিল, এর কারা করে দিল কার্ড? আমরা মানে ওটা দিদির লোক এসেছিল তৃণমূল, আমাদের ওখানে তৃণমূল একটা আমাদের এই লিখিত নিয়ে গেছিলো। লিখিত নিয়ে গেলে তারপরে সে আমাদের পরে ডেকেছে, 6-7 মাস পরে ডেকেছে, ডাকলাম না, গেছি সেই ভিডিও যে পঞ্চায়েতে যে তারপর আধার কার্ড করেছি করতাম। আধার কার্ড করার পরে রেশন কার্ড করার পরে প্যান কার্ড করে ব্যাংকের বই, ফের এবার ওই গ্যাসের জন্য জমা দিয়েছি, তারপরে গ্যাস হয়েছে। এখন চলে আসছি, শুনছি যে নতুন এসছে। এখন বলতেছে যে এখানে বাংলাদেশের লোক থাকতে পারবে না, চলে যেতে হবে,
থানাতে এসে পুলিশ এসে বলতেছে যে বাংলাদেশের লোক যত আছে চলে যাও সম্মানের সাথে। লেবারই করতাম, আমার মা বাবা বাংলাদেশি, তো এখন আমাদের লোকাল থানা থেকে নারায়ণপুর থানা থেকে বলছে যে ডকুমেন্টস না থাকলে থাকতে যাবে না। মা বাবার আদি বাড়ি বাংলাদেশ খুলনা জেলা, এখন সেখানে চলে যেতে হবে, আর কি করবো। আমার কাছে সব পদের কার্ড আছে, সব পদের জিনিস আছে। মানে কি ভোটার কার্ড ছিল? ভোটার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, সব কার্ড আছে। আপনি কি ভোট দিয়েছেন? ভোট দিছি, 2-3 বার ভোট দিছি আমি। তো এই ভোটার কার্ড যখন তৈরি হলো কারা সাহায্য করতো ভোটার কার্ডগুলো তৈরি? ওরা ওই আমরা যে পাড়ায় থাকতাম সেই পাড়ার থেকে আমি তাকে হাত পা ধরতাম যে দাদা আমাকে একটু করে দাও। আমি তো তারা পার্টি করতো কি? কোন পার্টি করতো? আমি মমতাজের। আমি ভোটও দিতেন? হ্যাঁ। আর এটা তো স্বাভাবিক, আপনার কাছ থেকে আমি একটা জিনিস নিচ্ছি, ই করে দিচ্ছেন আপনি, তা আপনার তো আমার সে ফলাফল কিছু দিতেই হবে। সেই ফলাফল হিসেবে কি দিতেন? ফলাফল মানে ওই যে ওই আপনার ভোটটা দিতে হবে করে দিতে, একটা মানবতার লজ্জাটাই আছে না। আর তারপর পাড়ায় থাকতাম, তারা সবসময় জানি সুবিধা অসুবিধা যা কিছু হতো সবসময় জানি তারা দেখতো। লক্ষ্মীর ভান্ডার পেতো? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারও পাতো, স্বাস্থ্যসাথীও সব পাতো। আমার এখানে সবই ছিল। ভোটার কার্ডও ছিল? কতদিন আগে হলো ভোটার কার্ড? ভোটার কার্ডটা আমি 2024-এ ভোট দিয়েছি। 24-এ ভোট দিয়েছি। আর এইবারে এসআইআরে ওয়েটিংয়ে ছিল, ওয়েটিংয়ের থেকে পুরো ডিলেট। এটা আমি অনলাইনে করেছিলাম, ঠিক আছে, অনলাইনে জমা দিয়েছিলাম, দিলেই চলে এসেছিল। তাই আমি ভোটও দিয়েছিলাম। ভোট দেওয়ার পরে এইসব হওয়ার পরে পুরো ডিলেট করে দিলাম। আর এই যে আধার কার্ড আর প্যান কার্ড, এগুলো আধার কার্ডটা এরকম 4-5 জন আপনাদের মতন লোক গিয়েছিল, ঠিক আছে, যে বলছে তোমরা তো বিদেশি লোক না, এরা আমাদের নাম নিল। এই বলতে বলতে মানে মাস 2 পরে দেখে আধার কার্ড চলে আসলো। আচ্ছা, আসার পরে আস্তে আস্তে প্যান কার্ডটা করলাম। পার্টির লোকেরা হেল্প করছিল? হ্যাঁ, ওরকম। শুনলেন, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এবং শুধুমাত্র এই সরকারি প্রকল্পের জন্য নয়, এই কার্ড নিয়ে তারা ভোটও দিয়েছেন। কমলিকা, আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টি বারবার অভিযোগ করে এসেছেন যে এই অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোট ব্যাংক। তৃণমূল ভোটের জন্য, শুধুমাত্র এদের ভোটটা নেওয়ার জন্য অনুপ্রবেশকারীদের মদত দিয়েছে। দেশের সুরক্ষা, দেশের নিরাপত্তার সঙ্গে ছিনিমিনি খেলা হয়েছে। অনুপ্রবেশকারীরা আসছেন, একের পর এক ঢুকছেন, ভোটের জন্য এদেরকে মদত দিয়েছে তৃণমূল। তাহলে তো সেই অভিযোগ সত্যি। সেটাই একদম। এখানকার লোক যারা এসছে, এই অনুপ্রবেশকারীরা যারা এখানে এখন এসছে ফেরত যাওয়ার জন্য, তাদের প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলছিলাম, এবং সেখানে তারা স্পষ্ট বলছে যে তাদের এই সমস্ত কার্ড লোকাল দাদারা তৈরি করে দিত। এবং তার পাশাপাশি এটাও বলছে যে যখন তারা এইসব কার্ড তৈরি করে দিত, তাহলে তার বদলে, অর্থাৎ সে যেভাবে তাদেরকে ভরসা ছিল, যেভাবে তাদেরকে হেল্প করে ভোটার কার্ড তৈরি করে দিত, আধার কার্ড, তাহলে তো যারা তৈরি করে দিচ্ছে তাদের ফেরত কিছু দিতেই হয়। তাহলে ফেরত তারা কি দিল? ফেরত তারা ভোট দিল। সেটা কিন্তু একেবারে অন ক্যামেরায় তারা বলছে, যেটা একটা জিনিস স্পষ্ট করছে জলের মতো, যে এই যে যারা এরকম ছিল এখানে, বা যারা এরকম রয়েছে, যারা ফেরত যাওয়ার চেষ্টা করছে, তারা কিন্তু নিশ্চিতভাবে এই ভোট ব্যাংক ছিল। এবং যে ক্যাম্পেইন বারবার বিজেপির তরফ থেকে করা হয়েছে, এবং যে ক্যাম্পেইনে যে অভিযোগ বারবার ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তোলা হয়েছে, সেটার সত্যতাটা কিন্তু এরাই বলে দিচ্ছে। কারণ এখানে যারা আছে তার সঙ্গে যদি 10টা লোক থাকছে, তার সঙ্গে 5টা লোকের সঙ্গে যখন আমরা কথা বলেছি, যেই প্রতিবেদন আমরা দেখেছি, সেখানে কিন্তু বেশিরভাগ লোকই বলছে যে হ্যাঁ, আমাদের পাড়ার দাদারা এগুলো তৈরি করে দিত। দেখো, থাকতে গেলে তো এগুলো লাগবেই, তৈরি তো তারা করেই দিত। এবং যখন তারা তৈরি করে দিত, সুতরাং সেই তৈরি করে দেওয়ায় তারা বিভিন্ন রকমের লক্ষ্মী ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী সব কিছু পেত। এবং তার জন্য সেই কারণে তার বদলায়, অর্থাৎ তার বদলে তাদেরকে কিছু তো দিতে হবে। তারা কি দিত? তারা সেই ভোটটা দিত, অর্থাৎ বাংলাদেশের লোক এখানে ভোট দিত। এবং এটা একটা খুব বড় বিষয় ন্যাশনাল সিকিউরিটি নিয়ে। এবং যার জন্য আমরা দেখেছি, যখন স্বয়ং হোম মিনিস্টার যখন এখানে এসছেন, বারবার এই কথাটা বলেছেন যে এইবার তৃণমূল কংগ্রেসের, এইবার এই যে আগের যে সরকার, তাকে ফেলার, অর্থাৎ তার পরিবর্তন হওয়ার দরকার ন্যাশনাল সিকিউরিটির জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভয় ইন, ভরসা আউট অনুপ্রবেশকারীদের।
হাকিমপুর সীমান্তে দেখা যাচ্ছে পালানোর হিড়িক। অনুপ্রবেশকারীদের রাখা হচ্ছে হোল্ডিং সেন্টারে। হোল্ডিং সেন্টার থেকে এক্সক্লুসিভ কভারেজ দেখুন। D3 ফর্মুলা, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। ডিটেক্ট ডিলিট হয়ে গিয়েছে, এখন ডিপোর্টের প্রক্রিয়া শুরু হয়েছে। আর তারপরই অনুপ্রবেশকারীদের পালানোর হিড়িক। গত দুদিন ধরেই দেখা যাচ্ছে হাকিমপুর সীমান্তে বাংলাদেশিদের ভিড়, যারা ফিরে যেতে চাইছেন ওপারে। হোল্ডিং সেন্টার থেকে এক্সক্লুসিভ কভারেজ। হাকিমপুর বর্ডারে যেভাবে অনুপ্রবেশকারীরা অর্থাৎ যারা ইনফিল্ট্রেটার্স তারা ওখানে রয়েছে এবং সেখান থেকে তাদেরকে এখানে অর্থাৎ তেঁতুলিয়াতে এই পথের সাথী বলে যে জায়গাটা আছে তেঁতুলিয়া এখানে এবং আরও 2-3টে জায়গায় হোল্ডিং সেন্টারে তাদের রাখা হচ্ছে। বিডিও অফিসের একজন স্টাফ এখানে রয়েছেন, তার সঙ্গে কথা বলে নেব। দাদা, এটা বলুন কি যে এখানে কতজন রয়েছে এবং কতজনকে যারা হাকিমপুর বর্ডার ছিল তাদের থেকে ওখান থেকে কি তুলে আনা হয়েছে? হাকিমপুর বর্ডারে কালকে মূলত 231 জন জড়ো হয়েছিল, তাদেরকে ওখান থেকে আমরা রেস্কিউ করে নিয়ে এসেছি। একটা জায়গাতে তো এত লোক রাখা সম্ভব নয়, ওই জন্য আমরা 3টে সেন্টার করেছি আপাতত। এই 3টে সেন্টার অনুমোদন দিয়েছেন আমাদের এসডিও ম্যাডাম, ডিএম সাহেবও দিয়েছেন। আমরা এখানে পথের সাথীতে কালকে যারা উঠে এসছে রাত্রিতে, এই পথের সাথীতে আছে 116 জন বাংলাদেশি ওরা। আর এখান থেকে আমরা ট্রান্সফার করেছি আমাদের একটা গ্রাম পঞ্চায়েত আছে নদীর ওপারে, সেটা হচ্ছে চারঘাট গ্রাম পঞ্চায়েত। সেখানে মিলন মন্দির বলে একটা হাই স্কুল আছে, তার মধ্যে আমাদের একটা ত্রাণ শিবির আছে। সেই ত্রাণ শিবিরে আছে 63 জন, 63। এখান থেকে আরও একটা গ্রাম পঞ্চায়েত আছে আমাদের ওখানে, সেটা হচ্ছে তেপুল মির্জাপুর। সেখানে আমাদের যে বাস্তহারা মিডিয়া বাস্তহারা গার্লস স্কুল আছে, তার পাশেই একটা আমাদের ত্রাণ শিবির আছে। সেখানে আমাদের রাখা হয়েছে কালকে 52 জন। এদের কালকে রাত্রিতে আমরা সমস্ত খাওয়ার ব্যবস্থা করেছি, তাদের থাকার জন্য পর্যাপ্ত পরিমাণ খাওয়ার জল এবং সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা, টয়লেট বাথরুম সব ঠিক করা এবং আমাদের সিসি ক্যামেরা লাগানো, কোনো যাতে সমস্যা না হয় তার জন্য আমাদের লোক নিয়োগ এবং তাদেরকে টিফিন রীতিমতো সকালে দুপুরের মিল এবং রাত্রিতে আবার মিলের ব্যবস্থা, সেগুলো আমাদের বিডিও সাহেবের পক্ষ থেকে চলছে। যারা আছে তাদেরকেও নিয়ে আসা, যাদের হচ্ছে তাদেরকেও আজকে আবার নিয়ে আসা হবে। এই মুহূর্তে আমরা খবর পেয়েছি 70 জনের মতো অলরেডি এসছে ওখানে। আমরা আবার আরও আসার সম্ভাবনা আছে, সবগুলোকে আমরা আজকে আবার নিয়ে আমরা এই রেস্কিউ সেন্টারে নিয়ে আসবো। অর্থাৎ একটা জিনিস স্পষ্ট যে হোল্ডিং সেন্টারগুলো করা হয়েছে বিভিন্ন জায়গায়, এই হাকিমপুরের এই এলাকার মধ্যেই 3টে হোল্ডিং সেন্টার করা হয়েছে এবং প্রায় 230 জনের কিছু বেশি তারা যারা কালকে এসেছিলেন তাদেরকে বিভিন্ন এই হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। এবং দেখুন, এইটা হচ্ছে হোল্ডিং সেন্টার, অস্থায়ী হোল্ডিং সেন্টার বলা যেতে পারে। এটা এইখানে রাখা হয়েছে এবং এখানে প্রায় 116 জনকে রাখা হয়েছে। স্পষ্টতই তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং সমস্ত ব্যবস্থাই এখানে করে দেওয়া হয়েছে। এই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে যারা হাকিমপুর পোস্টে আসছে তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা যেরকম সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে এখানে এনে রাখা হচ্ছে এবং তারা এখান থেকে তাদের যে কানুন যে আইনের মারফতে যে আইনের পথ রয়েছে সেই অনুযায়ী তাদেরকে আবার ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ক্যামেরাম্যান অংশুমান রয়ের সঙ্গে অনুপমের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, তেঁতুলিয়া থেকে নিউজ 18 বাংলার জন্য। ছাদ থেকে পড়ে গুরুতর আহত অনিক দত্ত। পরিচালক অনিক দত্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। গড়িয়াহাটে বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত পরিচালক। আত্মহত্যার চেষ্টা নাকি অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ। পরিচালক অনিক দত্ত ছাদ থেকে পড়ে গুরুতর আহত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। গড়িয়াহাটে বাড়ির ছাদ থেকে পড়ে যান গুরুতর আহত পরিচালক। আত্মহত্যার চেষ্টা নাকি অন্য কোনো কারণ রয়েছে এর পিছনে খতিয়ে দেখছে পুলিশ। 2012 সালে ভূতের ভবিষ্যৎ ছবি পরিচালনা করেছিলেন অনিক দত্ত। সেই পরিচালক অনিক দত্ত তিনি ছাদ থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। সরাসরি কথা বলবো, প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, ঠিক আধ ঘন্টা আগে এই ঘটনা ঘটে এমনটাই বলছেন স্থানীয়রা বলছেন হঠাৎ করে একটা বিকট
দেখতে পান তারা, এবং তারা যখন বাইরে বেরিয়ে আসে ঠিক 11 নম্বর হিন্দুস্তান পার্ক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই বাড়ির ছাদ থেকেই কিন্তু অনিক দত্ত অর্থাৎ পরিচালক অনিক দত্ত তিনি যে পড়ে গেছেন সেই ছবি বা সেই দৃশ্য কিন্তু তারা দেখতে পান। এর পরবর্তীতে গড়িয়াহাট থানায় খবর দেওয়া হয় এবং গড়িয়াহাট থানার পুলিশ তারা এখানে আসেন এবং এখানে এসে যেই ঘটনাস্থলে এই ঘটনা ঘটেছে সেখানে কিন্তু এখনো রক্তের দাগ পড়ে রয়েছে এবং কিছু গাছের অংশ কিন্তু গাছের পাতার অংশ কিন্তু এখানে পড়ে রয়েছে এবং সেখানটা কিন্তু ডু নট একেবারে ক্রস জোন করে দেওয়া হয়েছে। পুলিশ আধিকারিকদের তরফে এখানে আসা হয়েছে এবং এখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদের আবাসিকদের সঙ্গে কথা বলা হচ্ছে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে, নাকি কোনোভাবে তিনি বিপদের মুখে পড়ে একেবারে ছাদ থেকে পড়ে গেছেন, পুরো বিষয়টা জেনে নেওয়া হচ্ছে। তবে এখনো পর্যন্ত এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে, সেখানে আশঙ্কাজনক অবস্থায় তিনি চিকিৎসাধীন এবং এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা কার্যত এই গড়িয়াহাটের 11 নম্বর যে হিন্দুস্তান পার্ক যে বাড়ি রয়েছে বা আবাসন রয়েছে সেই আবাসনে কিন্তু উপস্থিত হয়েছেন। প্রীতি, অনিক দত্তের পরিবার পরিজন তারা কেউ কিছু বলতে পারছেন যে কি ঘটে থাকতে পারে? দেখো, এখনো পর্যন্ত আমি যে এটা হচ্ছে মূল দরজা আবাসনের, এই মূল দরজা কিন্তু বন্ধ করে নেওয়া হয়েছে এবং পুলিশ আধিকারিকরা ভিতরে রয়েছেন। আবাসিকরা যারা এখানে থাকেন তারা কিন্তু কোনোভাবেই এই পরিস্থিতি দাঁড়িয়ে কোনো কথা বলতে রাজি নন এবং আমরা দেখতে পাচ্ছেন যিনি গার্ড ছিলেন, সিকিউরিটি গার্ড, তাকেও নিয়ে যাওয়া হচ্ছে। তিনি প্রাথমিক বিষয়টা দেখেছেন কিনা, তার চোখের সামনে এটা হয়েছে কিনা, তিনি প্রত্যক্ষদর্শী কিনা সেই বিষয়টাই জানতে চাওয়া হচ্ছে, তার জন্যই কিন্তু তাদেরকে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে এবং স্বাভাবিক অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়, তার জন্যই যাতে বাইরের লোক ভিতরে না প্রবেশ করতে পারে বা ভিতরের লোক না বাইরের লোকের সঙ্গে কথা বলতে পারে, তার জন্য পুলিশ আধিকারিকরা বা গড়িয়াহাট থানার পুলিশ তারা কিন্তু একেবারে এই যে গেট রয়েছে এই গেট কিন্তু আটকে দিয়েছে এবং স্বাভাবিকভাবেই এখন বাইরে থেকে ভিতরে বা ভিতর থেকে বাইরে করা যাচ্ছে না। মিমি, এই ফ্ল্যাটে অনিক দত্ত কি একা থাকতেন নাকি তার পরিবারও থাকতো, আর কারা থাকতেন এখানে? দেখো, এখনো পর্যন্ত সেই বিষয়টা কিন্তু ঠিক করে জানা যাচ্ছে না, ঠিক ঘটনার সময় বাড়িতে কেউ ছিল কিনা, তার সঙ্গে তিনি একা ছিলেন কিনা এবং কিভাবে এই ঘটনাটা ঘটেছে, কোনোভাবে কি তার অজ্ঞাত অবস্থায় তিনি পড়ে গেছেন নাকি অন্য কোনো রহস্য রয়েছে এর পিছনে, এই পুরো বিষয়টাই কিন্তু তদন্ত সাপেক্ষ এবং গড়িয়াহাট থানার পুলিশ এই পুরো বিষয়টা তদন্ত করছে এবং তদন্ত করার পরে কিন্তু মিমি পুরো বিষয় সামনে আসবে। তবে যেমনটা জানা যাচ্ছে ঠিক আধ ঘন্টা আগে, এখন থেকে সেই আধ ঘন্টা আগে কিন্তু পরিচালক অনিক দত্ত, আমরা জানি যে একাধিক ছবি তিনি বাংলা সিনেমাকে দিয়েছেন এবং বাংলা সিনেপ্রেমীরা তাকে এক নামে চেনেন, সেই অনিক দত্ত প্রায় আধ ঘন্টা আগে কিন্তু এই যে বিল্ডিং রয়েছে গড়িয়াহাটের 11 নম্বর হিন্দুস্তান পার্ক, সেই বিল্ডিং থেকে একেবারে উপর থেকে পড়ে যান এবং তার এই পড়ে যাওয়া কোনোভাবে কি ঘটনা, কোনোভাবে কি নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে নাকি আত্মহত্যা, এই সমস্ত বিষয়ের প্রশ্নের যে উত্তর সেই উত্তর কিন্তু আপাতত গড়িয়াহাট থানার পুলিশ আধিকারিকরা খুঁজছেন। প্রীতি, এই যে বিল্ডিং এটা কত তলার, মানে কত তলা ছাদ থেকে পড়েছেন তিনি, কিরকম উচ্চতা থেকে পড়লেন? আরো একবার জানাই আপনাদের, ছাদ থেকে পড়ে গুরুতর আহত অনিক দত্ত, পরিচালক অনিক দত্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। গড়িয়াহাটে বাড়ির ছাদ থেকে পড়ে যান, গুরুতর আহত হন পরিচালক। আধ ঘন্টা আগে ঘটেছে এই ঘটনা, একেবারেই প্রাথমিকভাবে এখনো পর্যন্ত এটুকুই জানা যাচ্ছে, আর কোনো খবর এখনো পর্যন্ত জানা যাচ্ছে না যে তিনি কি আত্মহত্যার চেষ্টা করেছিলেন নাকি অন্য কোনো কারণ রয়েছে এর পিছনে, খতিয়ে দেখছে গড়িয়াহাট থানার পুলিশ। গড়িয়াহাটে তার বাড়ি, যে ফ্ল্যাটে তিনি থাকতেন সেই অ্যাপার্টমেন্টের ছাদ থেকে পড়ে যান অনিক দত্ত, পরিচালক অনিক দত্ত। ভূতের ভবিষ্যৎ ছবি পরিচালনা করেছিলেন তিনি, অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এই ছবি এবং পরিচালককে প্রত্যেকে সেই সময় তার পরিচিতি হয়। ছাদ থেকে পড়ে তিনি গুরুতর আহত হয়েছেন অনিক দত্ত, পরিচালক অনিক দত্ত আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। গড়িয়াহাটে বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন তিনি। সরাসরি চলে যাব, প্রীতি রয়েছে এই মুহূর্তে গড়িয়াহাটে এই 11 নম্বর হিন্দুস্তান পার্কের বাড়ির সামনে থেকে। প্রীতি, আর কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত যে বেসরকারি হাসপাতাল, সেই বেসরকারি হাসপাতালে প্রায় আধ ঘন্টা আগে এই পরিচালক অনিক দত্ত তাকে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তার যে বহুতলের বাড়ি বা আবাসন, সেই আবাসনের গেট কিন্তু পুলিশ আধিকারিকরা এসে বন্ধ করে দিয়েছে এবং স্বাভাবিকভাবেই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল কিন্তু মুড়ে ফেলা হয়েছে যাতে বাইরের কোনো লোক ঢুকে
কোনোভাবেই সেই এভিডেন্স ট্যাম্পার করতে না পারে বা কোনোভাবে সেই সমস্যার মুখে পড়তে হয়। এবং যারা প্রত্যক্ষদর্শী অর্থাৎ বাড়ির যিনি সিকিউরিটি গার্ড ছিলেন তিনি সহ এবং অন্যান্য আবাসিক যারা রয়েছেন, যারা মূলত এই শব্দ পান পড়ে যাওয়ার, এবং তাদেরকে কিন্তু মূলত ভিতরে যারা পুলিশ আধিকারিকরা গেছেন তারা জিজ্ঞাসাবাদ করছে যে ঠিক ঘটনাটা কি ঘটেছিল, তারা কি দেখেছেন। এবং যে বিষয়টা বারংবার প্রশ্ন উঠছে যে তিনি পড়ে গেছেন নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে, আর পড়ে গেল ঠিক কিভাবে পড়ে গেছেন, এবং পড়ে যাওয়ার পিছনে বাড়িতে কেউ ছিলেন না নাকি বাড়িতে কেউ ছিলেন, এবং তিনি কি অসুস্থ ছিলেন, এরকম একাধিক প্রশ্ন হচ্ছে স্বাভাবিকভাবেই এখন উঠছে। এবং সেই প্রশ্নের উত্তর কিন্তু গড়িয়াহাট থানার পুলিশ খুঁজছে, এবং পুলিশ আধিকারিকরা তারা ভিতরে রয়েছেন এবং বাড়ির যারা আবাসিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। এবং তোমাকে জানিয়ে রাখি, পরিচালক অনেক দত্ত তাকে ইতিমধ্যে কিন্তু যে গড়িয়াহাটের পাশে যে বেসরকারি হাসপাতাল রয়েছে সেই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। মিমি, প্রীতি, তোমার থেকে আরো আপডেট নিতে থাকবো। ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন পরিচালক অনিক দত্ত, আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন।